24 ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। বাংলায় যে সব থেকে বড় উৎসব দুর্গোৎসব, এই দুর্গোৎসব শেষ হওয়ার পর নতুন একটি উৎসবে কিন্তু মাততে চলেছে গোটা বাংলা। সেটা হলো ভোট উৎসব। রাজনীতিও কিন্তু একটি সাধনা। সেই সাধনার স্বাদ প্রত্যেকটি মানুষকে কোনো না কোনো দিন অবশ্যই নিতে হয়। তাই তাই এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন যুব সভাপতি, জেলার সম্পাদক পদে নবনিযুক্ত হয়েছেন বিমলেশ তেওয়ারি। তার থেকে আমরা করে নেব কিছু রাজনৈতিক বার্তা। অনেক অনেক স্বাগত আপনাকে 24 ঘন্টা লাইভে। আপনাকেও, আপনার দর্শকদের, যারা আপনার এই চ্যানেলের মাধ্যমে যারা আপনাদের দর্শকরা আছেন তাদেরকে আমি বিশেষভাবে শুভেচ্ছা জানাই। তবে আপনি যে বললেন যে দুর্গোৎসব পর রাজনীতির উৎসব বা ভোট উৎসব, আমার মনে হয় এই কথাটা আমি খণ্ডন করছি। কারণ বাংলায় নির্বাচন মানে প্রহসন, নির্বাচন মানে অত্যাচার, নির্বাচন মানে খুনের রাজনীতি। তো স্বাভাবিকভাবে খুনের রাজনীতিকে আমরা উৎসব বলে সম্বোধন করব না। বামপন্থীদের থেকে নিয়ে আজকে মমতা ব্যানার্জির আমল অবধি নির্বাচন একটা ভয়াবহ জিনিস বাংলার ক্ষেত্রে। আজকে বিহারে নির্বাচন হচ্ছে, স্বাভাবিকভাবে 2 দল 3 দল মিলে নিজেদের মধ্যে তাদের বিভিন্নভাবে তারা প্রচার প্রসার করছে, কিন্তু এখনো অবধি একটাও রাজনৈতিক খুন হয়নি। কিন্তু এই পশ্চিমবাংলা আমরা দেখতে পারি যে প্রত্যেক নির্বাচনের আগে থেকে শুরু হয় এবং যে দল হেরে গেল, যেমন গতবার ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল আসনে বসেছে, তারপরেও 700 মহিলা কর্মীদের রেপ হয়েছে এবং প্রায় 250 কার্যকর্তার খুন হয়েছে, ঘরবাড়ি লুট হয়েছে, সেগুলো আলাদা। আচ্ছা, এই যে রাজনৈতিক হত্যার কথা আপনি বলছেন, রাজনৈতিক হানাহানির কথা বলছেন, তো প্রত্যেকটা জায়গা দেখা গেছে যে কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়া হয়েছে তার দায়িত্ব। তো কেন্দ্রীয় এজেন্সি তারা এগুলো ঘটনা উদ্ধার করতে পারছে না কেন? দেখুন, প্রশ্নটা অনেকটা তৃণমূল তৃণমূল মনে হচ্ছে, আমার একটা ভাবটা অনেকটা তৃণমূল মতন লাগছে। কেন্দ্র এজেন্সি মানে ইডি বলুন, সিবিআই বলুন, এরা মহামান্য আদালতের নির্দেশে কাজ করছে। এখানে বিজেপি এবং বিজেপি পরিচালিত সরকারের কোনো ভূমিকাই নেই, এবং ভোটের আগে নয়, প্রায় 2021-এর পর থেকেই মমতা ব্যানার্জির কে ইডি সিবিআই এই সরকার নিজের সমস্ত রকম তথ্য কিন্তু জোগাড় করা শুরু করে দিয়েছে। আপনি এত দূরে যাব কেন? মমতা ব্যানার্জি এই এই কাঁচরাপাড়ার কথা দেখুন না, এখানকার চেয়ারম্যান দেখুন আপনি, হালি শহরে প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে ইডি হানা, এগুলো রীতিমতো চলছে। এখন একজন রোলের কাউন্টার যিনি চালাতেন তিনি আজকে কয়েকশো কোটি টাকা মালিক হয়ে গেলেন। এটা তৃণমূলের আমলেই এটা সম্ভব। যারা রোল বিক্রি করতো তারা আছে কয়েক হাজার কোটি টাকা মালিক। তো স্বাভাবিকভাবে ইডি সিবিআই সেখানে যাবে। এটার সাথে ভোটকে আপনারা কেন দেখছেন এটা আমি বুঝতে পারছি না। তো একটা রাজনৈতিক আমরা মনে করি যে রাজনৈতিক একটা পদক্ষেপ, সেখানে দাঁড়িয়ে আপনারা যেভাবে পরিবর্তন আনার যে একটি আপনারা বার্তা দিচ্ছেন মানুষকে, তো মানুষ সেই বার্তার মধ্যে কেন সামিল হতে পারছে না? আপনাদেরকে ভরসা করতে পারছে না কেন? এটা কে বলছে? আমরা গত 2021 থেকে নিয়ে এখন অবধি আমাদের ভোটের যা পার্সেন্টেজ ছিল, সেই পার্সেন্টেজ এখন অবধি কিন্তু বরাবর রয়েছে। আমরা কোথাও পার্সেন্টেজ ডিপ হয়নি। মানুষ আমাদের 77টি আসন দিয়ে আমাদের প্রধান বিরোধী দল হিসাবে প্রথমবার এক রাউন্ডে আমরা বসিয়েছি। মানুষ ভরসা করেছে বলেই আজকে ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল। মানুষ ভরসা করেছে বলেই আজকে 12টা সাংসদ আমরা পেয়েছি। মানুষ ভরসা করেছে বলে আপনি সিটের যদি সংখ্যা না দেখে আপনি যদি ভোটিং পার্সেন্টেজ যদি দেখেন, তাহলে মানুষ সেই একই ভোট, এখনো 0.02% ওয়ারাজ ইনক্রিমেন্ট হয়েছে। আজকে বাংলায় দাঁড়িয়ে আপনি দেখুন না কোন ধরনের রাজনীতি মমতা ব্যানার্জি শেখাচ্ছেন। পাবলিক সার্ভিস কমিশন থেকে নিয়ে সমস্ত জায়গায় দুর্নীতি। আজকে বিধানসভায় স্পিকার পর্যন্ত রাজনৈতিক আখাড়ায় নেমে গেছেন। উনি তৃণমূল বিজেপি সিপিএম করে বেড়াচ্ছেন। এটা তো ভীষণই দুর্ভাগ্যজনক। বাংলা কেন, গোটা ভারতবর্ষে যে যুক্তরাষ্ট্র পরিকাঠামো এবং যে রাজনৈতিক যে পরিকাঠামো, আমাদের যে সংবিধান, সেটাকে সত্যি আমার মনে হয় অনেকটাই ডাউন করা হলো। আপনি যে কথাটি বললেন স্পিকারের বিষয়ে, তিনি তো আজকে বিধানসভায় তিনি যে বক্তব্য রাখলেন যে এসআইআর করার কোনো প্রয়োজন এই বাংলায় ছিল না। অভিযোগ করা হচ্ছে যে যেখানে তৃণমূল কংগ্রেসের প্রভাব বেশি যে জায়গাগুলোতে, সেখানে আপনারা সক্রিয় হয়ে বা আপনাদের দল সক্রিয় হয়ে নির্বাচন কমিশনকে লেলিয়ে আপনারা একটি চক্রান্ত করছেন। আমি আপনাকে একটু আগে বললাম তো, এই বাংলায় মমতা ব্যানার্জির আমলে প্রথমবার দেখলাম
আমার বলা উচিত নয়। স্পিকার সাংবিধানিক একটা পদ, হি ইজ আ কনস্টিটিউশনাল বডি, আর ফ্লোরের ওপরে ওনার পূর্ণ অধিকার আছে। ইভেন সুপ্রিম কোর্ট হ্যাজ অলসো নো রাইট টু ইন্টারফেয়ার উইদিন দ্য ওয়ার্ক জব অফ স্পিকার। ফ্লোরের বাইরে কথা বলার কিন্তু অধিকার আবার স্পিকারের হয় না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে স্পিকার মহাশয়কে। এবং কোন রাজনৈতিক দল, হি ইজ আ গার্জিয়ান অফ দ্য হাউস ইররেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টিজ। ফ্লোরের বাইরে কোন রাজনৈতিক দল কিভাবে কোন স্ট্র্যাটেজিতে কাজ করবে এটা স্পিকার মহাশয় ঠিক করতে পারেন না। এটা কনভেনশনও নয়, এটা এথিক্যালিও ঠিক নয়। স্পিকার ইজ কমপ্লিটলি এ কনস্টিটিউশনাল বডি, একটা সম্মাননীয় পদ। উনি এসআইআর কাজ করবে কি করবে না সেটা ইলেকশন কমিশন ঠিক করবে। আগেন, ইলেকশন কমিশন ইজ অলসো অ্যান কনস্টিটিউশনাল বডি। এমন নয় যে ওটা নন কনস্টিটিউশনাল যে স্পিকার সেটা নিয়ে কোনো মন্তব্য করবেন। অর্থাৎ ইলেকশন কমিশনের কাজ নিয়ে স্পিকারেরও বলার কোনো অধিকার নেই। উনি নিজের পদের যে গরিমা, ওই গরিমাটাকে অনেকটা নিচে করেছেন আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়। মানে আমি দলের উপরে গিয়ে, মানে দলের থেকে আমি হয়ে কথা বলছি, আমার মনে হয় স্পিকার অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া আমার মনে হয় উনি স্পিকারের পদ থেকে অনেকটা ডাউন করেছেন। এসআইআর প্রথমবার হচ্ছে না, এসআইআর এর আগে 33 টাইমস বা 32 টাইমস, আমার এক্স্যাক্টলি মনে নেই, তার আগে এতবার হয়ে গেছে। কোনোদিন গোটা ভারতবর্ষে আজকে এসআইআর হচ্ছে, সিরিয়াস ইন্টেন্সিভ রিভিশন, কারোর কোনো প্রবলেম নেই, কোনো রাজনৈতিক দলের প্রবলেম নেই। যেখানে ভারতীয় জনতা পার্টি সরকারে আছে সেখানেও সমস্যা নেই। একমাত্র মমতা ব্যানার্জি এত সমস্যা কেন? কেন আজকে যে বর্ডার এলাকা সেখানে 70% ডেমোগ্রাফিক্যালি সেখানে মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে, কেন 30 to 40% বেড়ে যাবে? যত না জনসংখ্যা বেড়েছে তার থেকে বেশি ভোটিং সংখ্যা কি করে বেড়ে গেল? স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে যে একই ব্যক্তির দুটো তিনটে করে তাদের ভোটার কার্ডে নাম থেকেছে বা আছে। তো এসআইআর হলে তো স্বাভাবিক মমতা ব্যানার্জি তো বুঝতে পারছেন যে আমার যে একটা বড় ভুয়ো ভোট ব্যাংক সেটা আমি আর পাচ্ছি না। ভুয়ো আইএস, ভুয়ো ভোটার, ভুয়ো ভ্যাকসিন, এ পুরো ভুয়ো সরকারটাই ভুয়ো। স্বাভাবিকভাবে ব্যথা তো লাগবেই এসআইআর নিয়ে। আমাদের হাতিয়ার কি এখন তার মানে এসআইআর? না, আমাদের হাতিয়ার কেন? আমরা তো এসআইআর লাগু করিনি। এসআইআর এর কাজটাই হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর করবে কি করবে না সেটা তার পূর্ণ অধিকার রয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একবারও ইলেকশন কমিশন এটা নিয়ে আমরা কথা বলছি না। আমরা একমাত্র একটাই কথা বলছি, বাংলার নির্বাচন মানে প্রহসন। বাংলায় নির্বাচন করাতে গেলে যারা আধা সামরিক বাহিনী তাদের বেশি করে আনতে হবে। ভোটার কার্ড যখন লাইন যখন দেওয়া হবে, ভোটার কার্ডে আইডেন্টি কার্ড বা ভোটার কার্ড যাই হোক সেটা চেক করতে হবে। আমাদের দাবি এটুকুই আছে, খুব ফ্রেশ ভোট হোক, ভোটে যাতে কোনো সন্ত্রাস না হোক, ভোট লুট না হোক, এর থেকে বেশি আমরা দাবি করিনি। মমতা ব্যানার্জি তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিইও কে ধমক দিচ্ছেন পাশে গৃহ সচিবকে বসিয়ে নিয়ে। আজকে সকালেই আমরা নিউজে দেখলাম এই ধরনের মুখ্যমন্ত্রী যে দেশে সুপ্রিম কোর্ট মানে না, প্রধানমন্ত্রী মানে না, গভর্নর মানে না, ইলেকশন কমিশনকে মানে না, কাউকে মানে না, কাউকে মানে না। উনি একমাত্র মানতে পারেন বাংলাদেশি ইউসুফকে মানেন। এবং আমার মনে হয় পাকিস্তানে যারা জিহাদিদের সংগঠন তাদের প্রতি ওনার একটা বিশেষ একটা ভালোবাসা থাকলেও থাকতে পারে। না হলে এত জিহাদি এই কাঁচরাপাড়ার বুকে 4 নম্বর ওয়ার্ড, 19 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড একের পর এক রেল অঞ্চল দখল হয়ে গেল। তৃণমূলীরা একদম একচেটিয়া ভাবে রেলের জমিগুলো বিক্রি করে দিচ্ছে, রেলে প্লটগুলো দখল করে সেখানে ঘরবাড়ি তৈরি হয়ে যাচ্ছে। নিচ্ছে কারা? নিচ্ছে কারা? তারা প্রত্যেকেই হচ্ছে বহিরাগত মুসলমান। আমি আবার বলছি, কেবলমাত্র মুসলমান নয়, তারা হচ্ছে বহিরাগত মুসলমান। এবং এই যে বন্যা হচ্ছে, আপনি কি ভাবছেন যে এখানে হবে না? যত ডোবা ছিল সমস্ত ডোবা ভরে দেওয়া হয়েছে। সমস্ত ডোবাগুলো ভরে দিয়ে সেখানে ফ্ল্যাট বানিয়ে খুব অল্প স্বল্প দামে সব মুসলমানদের বিক্রি করে দেওয়া হয়েছে। তাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড সমস্ত কিছু বানিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো আমার মনে হয় আজকে দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি যারা শাসক দলে আছেন, কেউ টাউন প্রেসিডেন্ট, কেউ চেয়ারম্যান, কেউ বিধায়ক, এনাদের কাছে প্রশ্নগুলো আপনারা ছুড়ুন। আজকে দরকার আছে মানুষ দেখুক যে চতুর্থ স্তম্ভ এই মিডিয়ার ভূমিকাটা আজকে নির্বাচনের আগে বা নির্বাচনের সময় কি থাকছে। আমার মনে হয় এই প্রশ্নগুলো মিডিয়াকে আজকে তৃণমূলকে করা উচিত। 3 বার লাগাতার আপনাদের সরকার কেন্দ্রে বসছে, সেখানে মানুষ আপনাদেরকে যে সুযোগ করে দিয়েছে কাজ করার জন্য, আপনারা কাজ করুন, বেকারত্ব আপনারা দূর করুন,
রোজগার নিয়ে আসুন, কর্মসংস্থান আপনারা করুন, কিন্তু আপনারা সেগুলো না করে যেটা দেখা যাচ্ছে, মানে অভিযোগ যেটা উঠে আসছে যে আপনারা এনআরসি করছেন, কখনো সিএ করছেন, কখনো এসআইআর করছেন, মানে এগুলো করে বেড়াচ্ছেন, মানুষকে চাকরি কাজ কর্ম দিতে পারছেন না বলে এগুলো হচ্ছে। এই প্রশ্নটা যদি তৃণমূল কংগ্রেসের হয়, আমার মনে হয় না উত্তর দেওয়া আমার জরুরি আছে। তৃণমূল কংগ্রেসের উত্তর হচ্ছে আগে ওরা নিজে এসএসসি টেটগুলো আগে ঠিকঠাক করুক। প্রতি বছর এই বাংলায় এসএসসি পরীক্ষা হতো, সেটা এখন আর হয় না। যাহা তক রইল, আপনি কেন্দ্র সরকারের উপরে একটা প্রশ্ন ছুড়লেন। প্রতি বছর আমাদের এসএসসি সিজিএল থেকে নিয়ে, রেলের চাকরি থেকে নিয়ে, রেলে গ্রুপ ডি গ্রুপ সি থেকে নিয়ে, আপনার জেনারেল ডিউটি যে পরীক্ষাগুলো হয় যারা ফোর্সে, সমস্ত পরীক্ষা হচ্ছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে নরেন্দ্র মোদীজি সরকার আপনার মুদ্রা যোজনা লোনের মাধ্যমে প্রচুর ছেলেদের এন্টারপ্রেনারশিপের ব্যবস্থা করেছেন, নিউ বিজনেস, নিউ স্টার্ট আপের জন্য। এই ভারতবর্ষে এফডিআই সব থেকে বেশি হয়েছে নরেন্দ্র মোদীজি সরকার আসার পর। যেই সময় দাঁড়িয়ে আজকে মিক্সড ইকোনমিতে গোটা বিশ্ব চলছে, আপনি আজকে দিনে দাঁড়িয়ে আপনি ওই 1990 সালের রাশিয়ার আর ভিয়েতনামের মতন আপনি চালাতে পারবেন না। আজকে মিক্সড ইকোনমিতে এই পশ্চিম বাংলা থেকে সব থেকে বেশি যারা বাইরে থেকে যারা বিনিয়োগ করবেন বা এখানে ইনভেস্ট করবেন, তারা বাংলা ছেড়ে পালিয়েছেন। whereas আপনি দেখুন আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, কেবলমাত্র পশ্চিমবাংলা বাদ দিয়ে দিলে, প্রচুর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে, যেখানে যার মাধ্যমে প্রচুর যুবকরা চাকরি পেয়েছে, প্রচুর চাকরি পেয়েছেন। সেই যদি ডেটার যদি অভাব থাকে, সেই ডেটাটাও আমাদের প্রচুর ওয়েবসাইট সেখানে অ্যাভেলেবেল আছে। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আজকে ভারত সরকারের নির্বাচন হচ্ছে না, এখন হচ্ছে নির্বাচন 2026-এর বাংলার নির্বাচন। বাংলার ক্ষেত্রে মমতা ব্যানার্জি চাকরির জন্য কি করলেন, এই প্রশ্নটা আজকে দিনে দাঁড়িয়ে শাসক দলকে জিজ্ঞেস করতে হয়। পেট্রোলের দাম বেশি চিৎকার করছে, পেট্রোলে এই রাজ্য সরকার কতটা ট্যাক্স নিচ্ছে, সে ট্যাক্স কতটা ছেড়ে দিল, ট্যাক্স ছাড়লে তার সমস্ত কিছুর উপরে কত দাম কমবে, এই প্রশ্নটা দরকার আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের করতে হবে। আমি আপনাকে একটু আগে একটা কথা বললাম যে মিডিয়া হচ্ছে চতুর্থ স্তম্ভ, এটা যাতে বোঝা যায়। ডেমোক্রেসি যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে মিডিয়ার প্রশ্নটাও বাঁচিয়ে রাখতে হবে। বিজেপিকে মানুষ আনবে যদি, তার উদ্দেশ্য কি হবে, কেন মানুষ আনবে? খুব ভালো প্রশ্ন করলেন। বাংলায় বিজেপি কেন দরকার? প্রথম কথা হচ্ছে, এখানে আমি একটু আগেই বললাম, এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রচুর ভাবে হবে। 56,000 মাইক্রো থেকে নিয়ে বিগ ইন্ডাস্ট্রিজ এই বাংলা ছেড়ে পালিয়ে গেছে, এটাকে মেকআপ দিতে হবে। কারণ জিওগ্রাফিক্যালি বেঙ্গল একা এতটা ইন্ডাস্ট্রি সেট আপ করতে পারে যে গোটা ভারতবর্ষকে চাকরি দিতে পারবে। সেই বেঙ্গলে আগে ইন্ডাস্ট্রি সেট আপ, যাতে প্রচুর যুবকরা যাতে কাজ পায়। দ্বিতীয় হচ্ছে ক্রিমিনালাইজেশন, সেটাকে বন্ধ করতে হবে, সেটা বন্ধ হবে। মহিলাদের উপরে অত্যাচার, রেপ, এটা বন্ধ হবে। ঘটনাক্রমে আজকেও দুর্গাপুরে হয়েছে একটা মেডিকেল একটা কলেজে, দিনের পর দিন মহিলাদের উপরে আচরণ। এনসিআরবি ডেটা, ন্যাশনাল ক্রিমিনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ডেটার অনুযায়ী এই বাংলায় সব থেকে বেশি নারীদের উপর অত্যাচার হয়, সব থেকে বেশি 1 নম্বর বা 2য় স্থানে বাংলায় থাকে। এটা নিচে আনতে হবে। ভারতীয় জনতা পার্টি নারী সশক্তিকরণে কাজ করেছে এবং নিশ্চিতভাবে সেটা করবে। কৃষিক্ষেত্র, সেখানে বিকাশ হবে। আজকে দিনে দাঁড়িয়ে আপনার স্বাস্থ্য, আপনি চলে যান যে কোনো একটা সরকারি হাসপাতালে, যে কোনো মানুষ সরকারি হাসপাতালে নাকে রুমাল না দিয়ে ঢুকতে পারবে না। এই পরিস্থিতি, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা যদি যেই সরকারের ঠিক যদি না রাখতে পারে, সেই সমাজ কোনোদিন উন্নত হবে না। এই সমাজকে যদি উন্নত করতে হয়, তাহলে সব থেকে আগে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটোর ওপরে ভারতীয় জনতা পার্টি কাজ করেছে গত অনেক রাজ্যে, এই বাংলাতেও তারা কাজ করবে। এবং এই মিশন আর ভিশন নিয়ে ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের কাছে এসছে। আমরা প্রত্যেক বাড়ির ডোর টু ডোর আমরা যাব, মানুষকে দুহাত জোড় করে আমরা বলবো, একবার আমাদের কাজ করার সুযোগ দিন, আমরা আপনাদের জন্য আছি। আনসারি আজওয়াইন পাচক 8 থেকে 80